সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। 6 মাস ধরে হত্যার পরিকল্পনা, অবশেষে হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম উন্মোচন করলেন ডিএমপি কমিশনার। হাদিকে হত্যায় অংশ নেন মোট 17 জন। আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। ওবায়দুল কাদেরের অবস্থার আরও অবনতি। নির্বাচনে জিততে বিএনপির মাস্টার প্ল্যান। জামায়াতকে ক্ষমতায় আনতে মাঠে নেমেছে 5 শক্তিশালী দেশ। গোপন সমীকরণ ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট প্রকাশ করেছে তদন্ত সংস্থা। তবে চার্জশিট প্রকাশ হলেও প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের কথিত মূল শুটার ও পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এটি কোনো তাৎক্ষণিক বা আবেগঘন হত্যাকাণ্ড নয়, বরং দীর্ঘ সময় ধরে, অন্তত 6 মাস বা তারও বেশি সময় ধরে পরিকল্পিত একটি কিলিং মিশন। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড বাস্তবায়নে দেশীয় ও বিদেশি একাধিক গ্রুপ সক্রিয়ভাবে কাজ করেছে। অর্থায়ন, রেকি, চলাচলের রুট নির্ধারণ এবং পালানোর পরিকল্পনা সবকিছুই ছিল সুপরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়িত। এই মামলায় সম্প্রতি গ্রেফতার হওয়া একজন ব্যক্তি, যাকে তদন্ত কর্মকর্তারা কথিতভাবে মূল শুটার ফয়সালের খুব কাছের সহযোগী বলে উল্লেখ করছেন, তার জবানবন্দি থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয় দেশের বাইরে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যানুযায়ী কথিত শুটার ফয়সাল 21 জুলাই সিঙ্গাপুরে যান। ওই দিন সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে তার সঙ্গে 4 জন হেভিওয়েট রাজনৈতিক নেতার বৈঠক হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। তারা সবাই বর্তমানে পলাতক এবং একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে, যদিও এ বিষয়ে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নাম প্রকাশ করেনি। জবানবন্দিতে আরও বলা হয়, ওই বৈঠকেই শরীফ ওসমান হাদিকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করা হয়। কে কখন কোথায় থাকবে, হামলার সময় আশপাশের পরিস্থিতি কেমন হবে, কিভাবে দ্রুত এলাকা ত্যাগ করা হবে, এসব বিষয় সেখানে আলোচনা করা হয় বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে কথিত শুটার ফয়সাল মোটা অঙ্কের অর্থ দাবি করেন এবং বৈঠকের পর সেই অর্থের একটি অংশ নিয়ে দেশে ফেরেন বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন। অর্থের লেনদেন কোন পথে হয়েছে, হুন্ডি না অন্য কোনো চ্যানেলে, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। চার্জশিট প্রকাশ হলেও হত্যাকাণ্ডের কথিত মূল শুটার ও পরিকল্পনাকারীরা এখনও পলাতক থাকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আন্তর্জাতিক যোগাযোগ, মানি ট্রেল এবং ভ্রমণ নথি যাচাই করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু জবানবন্দির উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আদালতে অভিযোগ প্রমাণের জন্য শক্ত প্রমাণ, সাক্ষ্য এবং আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য নথি প্রয়োজন হবে। হাদি হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো দাবি করছে, প্রকৃত অপরাধীদের আড়াল করতে তদন্তকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে। অন্যদিকে সরকার পক্ষ বলছে, তদন্ত সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে এগোচ্ছে এবং কাউকে রক্ষা করা হবে না। সব মিলিয়ে চার্জশিট প্রকাশে কিছু প্রশ্নের উত্তর মিললেও হাদি হত্যাকাণ্ডের পুরো চিত্র এখনও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। মূল অভিযুক্তরা ধরা পড়লেই তবেই জানা যাবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে সত্যিকার অর্থে কারা ছিল এবং কেনই বা হাদিকে টার্গেট করা হয়েছিল। নেট দুনিয়া কিংবা দেশের খবরের শিরোনামে যিনি দীর্ঘ সময় ধরে নিজেকে আলোচিত রাখতে পেরেছিলেন, তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজনৈতিক বক্তব্য, বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ, ব্যঙ্গ ও হাস্যরস সব মিলিয়ে তিনি ছিলেন গণমাধ্যমের সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি। কখনো সংসদে, কখনো টকশোতে, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ঘিরেই তৈরি হতো বিতর্ক ও আলোচনা। কিন্তু সময় বদলেছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের নাটকীয় পরিবর্তনের পর সেই চেনা ওবায়দুল কাদের এখন আর প্রকাশ্যে নেই। জুলাই আন্দোলনের পর শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার পর থেকেই ধীরে ধীরে আড়ালে চলে যান তিনি।
এরপর মাত্র একবারই তাকে ভারতের গণমাধ্যমে দেখা যায়, সেখানে নিজের করুণ বাস্তবতা ও রাজনৈতিক পরিণতির কথা স্বীকার করতে দেখা গিয়েছিল তাকে। সেই উপস্থিতির পর থেকেই যেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় গোপন থাকার পর আবারও আলোচনায় এসেছেন ওবায়দুল কাদের। তবে এবার আর রাজনৈতিক বক্তব্য কিংবা তীব্র ভাষার কারণে নয়, বরং গুরুতর অসুস্থতা ও শারীরিক সংকট তাকে ফের শিরোনামে এনে দিয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে কলকাতায় অবস্থানরত ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি গত 4 দিন ধরে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল অ্যাপেলো হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই হাসপাতাল থেকে নিউ টাউনের একটি বাসায় নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র জানায়, চিকিৎসকদের সঙ্গে একাধিক দফা আলোচনার পর পরিবার এই সিদ্ধান্ত নেয়। যদিও চিকিৎসা সংশ্লিষ্ট মহলের একটি অংশ মনে করছে, তার শারীরিক অবস্থা এতটাই জটিল যে হাসপাতালের বাইরে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে মানবিক ও পারিবারিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। বর্তমানে তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেশনের সাহায্য প্রয়োজন হচ্ছে বলে জানা গেছে। হৃদযন্ত্রের জটিলতা, বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা এবং একাধিক জটিল রোগ একসঙ্গে তার অবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। হৃদরোগ তার জন্য নতুন কিছু নয়। অতীতে একাধিকবার হার্টের জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বাইপাস সার্জারি সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন। কলকাতার নিউ টাউনের একটি বাসায় তিনি বেশ কিছুদিন ধরে ছিলেন বলে জানা যায়। ওই সময়ও তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মাঝে মধ্যেই তাকে অ্যাপেলো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হতো। কয়েক মাস আগেও একবার তাকে একই হাসপাতালে অন্তত 2 দিন ভর্তি থাকতে হয়েছিল। তখনও হৃদযন্ত্রের সমস্যা ও শ্বাসকষ্টের কথা জানা গিয়েছিল। তবে সে সময় তার অবস্থা কিছুটা স্থিতিশীল ছিল বলে সংশ্লিষ্টরা দাবি করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থার পেছনে শুধুমাত্র বয়স বা শারীরিক রোগই নয়, বরং দীর্ঘদিনের মানসিক চাপ, রাজনৈতিক পতন এবং অনিশ্চয়তাও বড় ভূমিকা রাখতে পারে। একসময় যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, দেশের রাজনীতিতে প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন, আজ তিনি নিজ দেশ ছাড়িয়ে প্রতিবেশী দেশের নিভৃতে জীবনযাপন করছেন। রাজনৈতিক ক্ষমতা হারানোর পর অনেক নেতার ক্ষেত্রেই এমন মানসিক ও শারীরিক ভাঙন দেখা যায় বলে মনে করেন বিশ্লেষকরা। ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও দেওয়া হয়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতা বর্তমানে আত্মগোপনে কিংবা বিদেশে অবস্থান করায় প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক বলে ধারণা করা হচ্ছে। তবে দলীয় ঘনিষ্ঠ মহলে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। কেউ কেউ এটিকে একজন প্রবীণ রাজনীতিবিদের জীবনের করুণ অধ্যায় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় ক্ষমতা গেলে মানুষ কত দ্রুত একা হয়ে পড়ে, ওবায়দুল কাদের তারই একটি উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর জনমনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মানবিক দৃষ্টিকোণ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন, আবার কেউ অতীতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে কঠোর মন্তব্য করছেন। অনেকেই বলছেন, রাজনীতি যাই হোক, অসুস্থতা ও মৃত্যুশয্যায় থাকা একজন মানুষের প্রতি সহানুভূতি থাকা উচিত। আবার অনেকে মনে করছেন, ক্ষমতার সময়ে যে ভাষা ও আচরণ তিনি দেখিয়েছেন, তার প্রতিফলনই আজ জনমতের এই বিভক্ত অবস্থান। সব মিলিয়ে একসময়ের আলোচিত, প্রভাবশালী ও তীক্ষ্ণভাষী রাজনৈতিক নেতা ওবায়দুল কাদের এখন জীবনের একেবারে ভিন্ন বাস্তবতার মুখোমুখি। নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু থেকে আজ তিনি নীরবতা, অসুস্থতা ও অনিশ্চয়তার ঘোরে। তার বর্তমান শারীরিক অবস্থা কোন দিকে মোড় নেয়, চিকিৎসা কতটা কার্যকর হয়, সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষ। তবে নিঃসন্দেহে বলা যায়, ওবায়দুল কাদেরের এই পরিণতি বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের এক নির্মম বাস্তবতাকেই মনে করিয়ে দেয়।
পৃথিবীর বুকে এমন কিছু শক্তিশালী রাষ্ট্র রয়েছে যারা সরাসরি না হলেও নীরবে বা অনানুষ্ঠানিকভাবে অন্য দেশের রাজনৈতিক কাঠামো ও ক্ষমতার ভারসাম্যে প্রভাব বিস্তার করতে চায়। বাংলাদেশও এর ব্যতিক্রম রয়। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, সমুদ্রপথ, আঞ্চলিক নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের কারণে আন্তর্জাতিক শক্তিগুলোর নজর দীর্ঘদিন ধরেই এই দেশের উপর নিবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, কিছু প্রভাবশালী রাষ্ট্র চায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একটি ভারসাম্যপূর্ণ কিন্তু ভিন্নধর্মী পরিবর্তন আসুক। আরও নির্দিষ্ট করে বললে, তারা ভবিষ্যতের জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপস্থিতি ও ভূমিকা দেখতে আগ্রহী। তবে তা সরাসরি ক্ষমতা দখল নয়, বরং রাজনৈতিক সমীকরণে একটি কার্যকর শক্তি হিসেবে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শের চেয়ে বাস্তব স্বার্থই বেশি প্রাধান্য পায়। জামায়াতে ইসলামীর একটি সংগঠিত কাঠামো, আদর্শিক শৃঙ্খলা এবং স্থায়ী ভোট ব্যাংক রয়েছে, যা অনেক দেশের দৃষ্টিতে প্রেডিক্টেবল ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ জামায়াত কী চায়, কিভাবে সিদ্ধান্ত নেয়, তা তুলনামূলকভাবে অনুমানযোগ্য। কিছু পশ্চিমা ও মধ্যপ্রাচ্য ভিত্তিক শক্তির দৃষ্টিতে বাংলাদেশে যদি একটি শক্তিশালী ইসলামপন্থী কিন্তু সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণকারী দল থাকে, তাহলে সেটি উগ্রতা ঠেকানোর একটি কন্টেইনমেন্ট মডেল হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ রাজনীতির ভেতরে এনে প্রভাব সীমাবদ্ধ রাখা। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের স্বার্থ একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্ষমতার কাঠামো একটি নির্দিষ্ট ধারায় পরিচালিত হওয়ায় অনেক রাষ্ট্র বিকল্প শক্তির উত্থানকে সম্ভাবনা হিসেবে দেখছে। বিশেষ করে যারা মনে করে বাংলাদেশে একদলীয় বা দীর্ঘস্থায়ী আধিপত্য আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, তারা সংসদে নতুন বা পুরনো কিন্তু পুনর্গঠিত শক্তির উপস্থিতি চায়। জামায়াতকে তারা সেই বিকল্পগুলোর একটি হিসেবে বিবেচনা করে। এখানে আনঅফিসিয়াল শব্দটি গুরুত্বপূর্ণ। এসব রাষ্ট্র প্রকাশ্যে কখনোই কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না, বরং তারা মানবাধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, বহুদলীয় গণতন্ত্র এই শব্দগুলো ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি করে। কূটনৈতিক সূত্র, এনজিও নেটওয়ার্ক, থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়, বাংলাদেশের রাজনীতিতে সব পক্ষের অংশগ্রহণ দরকার। এই সব পক্ষের তালিকায় জামায়াতও থাকে। তবে এটাও সত্য, কোনো বিদেশি শক্তি চাইলেই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলায় যায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় দেশের জনগণ, রাজনৈতিক দলগুলির কৌশল এবং অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য। জামায়াত সংসদে যাবে কিনা, কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে তাদের রাজনৈতিক পুনর্গঠন, জনসম্পৃক্ততা এবং সমসাময়িক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর। সব মিলিয়ে বলা যায়, পৃথিবীর কিছু শক্তিধর রাষ্ট্র সত্যিই চায় বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসুক এবং সেই পরিবর্তনের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সংসদীয় উপস্থিতি দেখতে আগ্রহী। তবে এটি কোনো সরাসরি ষড়যন্ত্র নয়, বরং আন্তর্জাতিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক